ভারত সরকার 2009 সালে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করেছিল। সে বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শিক্ষা দপ্তরে। শিক্ষা হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ব্যক্তি এবং সমাজের উন্নয়নের চাবিকাঠি। কিন্তু দুর্ভাগ্যবশত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেক শিশুই বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। ভারত সরকার 2009 সালে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করেন। এই আইন অনুযায়ী প্রতিটি বেসরকারি স্কুলে পিছিয়ে পড়া ও দুর্বল বিভাগের এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 25% আসন সংরক্ষিত রাখা বাধ্যতামূলক। ত্রিপুরা সরকার স্কুল শিক্ষা বিভাগ এবার আরটিআই আইনের 12/1C ধারা বাস্তবায়নে একটি অনলাইন পোর্টাল চালু করেছে। সে বিষয় নিয়ে আজ উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শুভাশিস দেবনাথ এবং জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ। আলোচনা করতে গিয়ে সমীর রঞ্জন নাথ কি বলেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ধর্মনগর। নমস্কার আপনাদের সবাইকে, মিডিয়া পার্সোনাল যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা কার্যালয়ে। তো আমি রয়েছি উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি সমীর রঞ্জন নাথ এবং আমার সাথে রয়েছেন আমাদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শ্রী শুভাশিস দেবনাথ মহোদয়। তো আপনাদেরকে আজকে মূলত আমরা আহ্বান করেছি, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সবাইকে স্বাগত এবং আমরা অভিনন্দিত করছি আপনাদেরকে। আমাদের মূল যে উদ্দেশ্যটা আপনাদের আজকে মিড প্রেসের, আমাদের ভারতবর্ষের যে ভারত সরকারের 2009 সালের যে শিক্ষার অধিকার আইন প্রণয়ন হয়েছে, সেই আইনের মূলত 12(1)C যে ধারা, সেই ধারাটি নিয়ে আজকে আমাদের এই মিড প্রেস। তো কেন মিড প্রেস এবং এই ধারাতে কি উপযোগিতা রয়েছে এবং এর বিষয়বস্তুটি কি, সেটা আমাদের রাজ্য শিক্ষা দপ্তর, রাজ্য সরকারের নির্দেশে আমাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে বা আমাদেরকে যে মেমো ইস্যু করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একটা ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে প্রচারের লক্ষ্যে আমাদের উদ্যোগ নিতে হবে। তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা আপনাদেরকে ডেকেছি। তো আমাদের বিভিন্নভাবে দেখা গেছে যে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে কিংবা সামাজিকভাবে যে অংশের মানুষরা রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকেই শিক্ষার অধিকার আইন থেকে তাদের শিশুরা বঞ্চিত হচ্ছেন, বিশেষ করে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে। তো সেটা যাতে না হয় তার লক্ষ্যেই কিন্তু 12(1)C ধারাটি শিক্ষার অধিকার আইনে প্রণয়ন করা হয়েছে এবং এখানে মূলত 25% আসন শিশুদের ক্ষেত্রে ওই বিশেষভাবে পিছিয়ে পড়া অনগ্রসর অংশে, সেখানে জাত ধর্ম বর্ণপুত্র আসছে না, এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী যারা পিছিয়ে পড়া গোষ্ঠী কিংবা অনগ্রসর গোষ্ঠী হিসাবে চিহ্নিত হবেন, তাদের বাচ্চাদের জন্য তাদের আশপাশ এলাকাতে যে বেসরকারি স্কুল রয়েছে, স্বীকৃত বেসরকারি স্কুল, সেখানে 25% আসন বিনামূল্যে সংরক্ষিত করে রাখতে হবে এবং এটা এন্ট্রি লেভেলে, বিশেষ করে ক্লাস 1 স্তরে ভর্তির ক্ষেত্রে সেই সুবিধাটা সেই ক্যাটাগরির বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলগুলো দিতে বাধ্য থাকবে এবং সেক্ষেত্রে তাদের যে কম্পেনসেশনের বিষয়টা আসবে, সেটা রাজ্য সরকারের মাধ্যমেই কিন্তু তারা এই ফিজ বা তাদের যে স্কুল সংক্রান্ত আনুষঙ্গিক যে অর্থকরী বিষয় থাকবে, সেটা এরা পেয়ে যাবেন। তো এই বিষয়ে আমরা কিন্তু অলরেডি এই মাসের 6 তারিখে আমাদের সমস্ত বেসরকারি স্কুলগুলোকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ বা কনফারেন্স করেছি, যেখানে আমাদের রাজ্য স্তর থেকেও রিসোর্স পার্সনরা এসেছিলেন এবং সেখানে রাজ্য সরকারের যে পোর্টালটা চালু করা হয়েছে www.RTE শিক্ষা সোপান বলে, তো সেই শিক্ষা সোপান পোর্টালে আমাদের এই জেলার 73 স্কুল আছে, বেসরকারি স্কুল, যারা অলরেডি নিজেদেরকে রেজিস্টার্ড করে নিয়েছেন এবং এই রেজিস্টার্ড স্কুলগুলো যখন একটা বাচ্চা ভর্তি হতে যাবে, তখন সেই বাচ্চা যখন ওই পোর্টালে গিয়ে নিজেকে রেজিস্টার করবে, তখন সে তার এলাকার স্কুলগুলো কিন্তু ওই পোর্টালে পাবে। তখন সে সেখান থেকে সর্বোচ্চ 5টি স্কুল সিলেক্ট করতে পারবে তার পছন্দের। কোন স্কুলে সে ভর্তি হবে, কোনখানে ভর্তি হবে না, সেটা সেখানে সে নিজেই চয়েস করতে পারবে। তো এই ব্যাপারটা যাতে আমাদের গার্জিয়ানদের মানে বার্তাটা পৌঁছায়, যাতে করে তারা এই বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন না হন, তার জন্যই আপনাদেরকে আমরা আজকে এই সাহায্য নিয়েছি আপনাদের মাধ্যমে, যাতে করে আপনাদের কাছ থেকে এই বার্তাটা সমগ্র অংশে পৌঁছায়। তো এখানে আমি মূলত যে যোগ্য ছাত্রছাত্রীরা থাকবেন অনলাইনে ভর্তি পদ্ধতিতে এই পোর্টালে আবেদন করবেন, সেটার নির্দিষ্ট সময়সীমা প্রথম ধাপে রয়েছে এবছর আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশে 14 মার্চ 2025 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।
তারপর ফিজিক্যাল ডকুমেন্টেশন ভেরিফিকেশন থাকবে, সেটা রেসপেক্টিভ ডি অফিসের মাধ্যমে হবে এবং সেখানে ফার্স্ট রাউন্ড অনলাইন লটারি স্কুলের মাধ্যমে, ফার্স্ট রাউন্ড স্টুডেন্ট অ্যাডমিশন স্কুলের মাধ্যমে, সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন আবার হবে, সেটা 12 এপ্রিল থেকে। তো এটা ধাপে ধাপে প্রক্রিয়াটা চলতে থাকবে এবং এক্ষেত্রে আমরা প্রত্যেকটি বেসরকারি বিদ্যালয়ে সেদিন আমরা যে 6 তারিখে মিটিংটা করেছি বা ওয়ার্কশপ হয়েছে, সেখানে একজন করে নোডাল অফিসার বা টিচার স্কুল থেকে রাখবেন, প্রত্যেকটা স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ওই শিক্ষক এই সংক্রান্ত যে কোনো বিষয়ে স্কুলে যখন কোনো গার্জিয়ান যাবেন তার তথ্য জানার ক্ষেত্রে তিনি সহায়তা করবেন। এবং স্কুলে একটা করে হেল্প ডেস্ক থাকবে, যে হেল্প ডেস্কে ওই শিক্ষক যুক্ত থাকবেন, সাথে স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল থাকবেন বা অন্যান্য শিক্ষক থাকবেন, তারা কিন্তু সেই হেল্প ডেস্ক জানতে স্কুলে গেলে যাতে অসুবিধার সম্মুখীন না হন। পাশাপাশি আমাদের জেলা শিক্ষা আধিকারিক অফিসেও আমাদের একজন করে নোডাল অফিসার থাকবেন এবং হেল্প ডেস্ক থাকবে এবং প্রত্যেকটি ব্লক ইন্সপেক্টরেটেও সেই রকম একই ব্যবস্থা রাখা হবে। যদি কোনো গার্জিয়ান অভিভাবক সেই সংক্রান্ত কোনো তথ্য জানতে যান, সেক্ষেত্রে ওনাকে যথাযথ তথ্য দিয়ে এবং প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে থাকবে যে কোন স্কুল ক্যাটাগরির বাচ্চাদেরকে আমরা এই আওতায় আনছি। যে সকল শিশুরা পিছিয়ে পড়া গোষ্ঠী বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বলে অন্তর্ভুক্ত হবেন, সেক্ষেত্রে অনাথ বাচ্চা হতে পারে, তপশিলি জাতি কিংবা উপজাতি সম্প্রদায়ের হতে পারে, বিশেষভাবে সক্ষম যারা আমরা বলি CWSN, সেই ক্ষেত্রে যারা রয়েছে বাচ্চারা যাদের সার্টিফাইড তারা হতে পারে, এইডস কিংবা HIV আক্রান্ত যেসব বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে এই সুযোগ থাকবে। 2015 সালে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 45 নং ধারার অধীনে যেসব বাচ্চারা স্পন্সরশিপের জন্য যোগ্য, সেই শিশুরাও পাবেন সেই সুযোগ। কিংবা কোনো শহীদ সৈন্য, কেন্দ্রীয় বা সশস্ত্র পুলিশ বাহিনীতে থাকা কোনো ব্যক্তি যদি কর্তব্যরত অবস্থায় মারা যান, সেই ক্ষেত্রে ওনার সন্তানও কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের আওতায় আসবেন। আবার চা বাগান শ্রমিক কিংবা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, ইটভাটাতে কাজ করে কিংবা আদার প্রবাসী যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের ক্ষেত্রেও তাদের শিশুরাও কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের আওতায় সুযোগ পাবেন ভর্তির ক্ষেত্রে। এরপর আসছে যারা ট্রান্সজেন্ডার, আপনারা জানেন ট্রান্সজেন্ডার বাচ্চারা যারা আছে তারাও কিন্তু এই আওতাতে আসবে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপে। আবার অর্থনৈতিকভাবে দুর্বল অংশ বা EWS, ইকোনমিক্যালি উইকার সেকশন বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের মধ্যে BPL সম্প্রদায়, OBC সম্প্রদায়ের BPL হতে পারেন, অ্যাডক হতে পারেন, অ্যাডক BPL। ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন যারা মাইনরিটি ক্যাটাগরিতে আছেন, মাইনরিটি রিলিজিয়াস ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে অন্তোদয় কিংবা BPL কিংবা অ্যাডক BPL, সেই ক্যাটাগরিভুক্ত যেসব পরিবার আছে তাদের বাচ্চারা কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল অংশে চিহ্নিত হবে। আবার সাধারণ পরিবারভুক্ত আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি অন্তোদয় কিংবা BPL কিংবা অ্যাডক BPL হন, সেই পরিবারের বাচ্চাও কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল অংশে চিহ্নিত হবেন। যদি কোনো শিশু বেসরকারি স্কুলে সে EWS নয়, পড়াশোনা করা অবস্থায় তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যিনি ছিলেন অভিভাবক, তিনি যদি মারা যান, সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাও কিন্তু EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশনের আওতায় আবেদন করতে পারবে। এছাড়া এই আওতার বাইরে কারা থাকবেন, মানে যে শিশুরা এই সুযোগ পাবেন না বলে সরকার চিহ্নিত করেছেন, তাদের মধ্যে প্রথম হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি উপার্জনকারী সদস্য সরকারি কর্মচারী হন, অবশ্যই সেই পরিবারের শিশুরা EWS কিংবা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপে আসবে না। সরকারের সাথে কোনো নিবন্ধিত উদ্যোগ অর্থাৎ গভর্নমেন্ট কোলাবোরেটেড কোনো অর্গানাইজেশনের সাথে যদি সেই পরিবারের উপার্জনকারী ব্যক্তি সম্পৃক্ত থাকেন, কাজ করেন, তা উনিও পাবেন না, উনার পরিবারের শিশুও পাবে না। পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদানকারী হন, ইনকাম ট্যাক্স পেই, সেই পরিবারকে আমরা EWS কিংবা ডিসঅ্যাডভান্টেজ কোনো গ্রুপেই আমরা রাখবো না। পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার উপরে থাকে, সেই পরিবারের শিশুও কিন্তু এই আওতাভুক্ত হতে পারবে না। তো এই বিষয়গুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, এজন্যই কিন্তু আমাদের আপনাদের সাথে এই মিট দ্য প্রেস বা আপনাদের সাহায্য নেওয়া। এখন আপনাদের থেকে কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। আবেদন কিভাবে করবে, অনলাইন না অন্য কিছু? এটা অনলাইনে, এখানে www.rteShikshaSopan.com বলে রাজ্য সরকার একটা পোর্টাল তৈরি করে দিয়েছেন, ওয়েবসাইট। সেই ওয়েবসাইট বা পোর্টালে এই ধরনের যারা বাচ্চারা রয়েছে তারা ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সেখানে তার মানে যে এরিয়াতে সে বসবাস করে ওই এরিয়ার সংলগ্ন সর্বোচ্চ 5টি স্কুলকে তার পছন্দের তালিকায় সে সিলেক্ট করতে পারবে। আচ্ছা, এক ঘর থেকে যারা আয় করে পড়ে না, এক ঘর থেকে কয়টা বাচ্চা এই সুযোগ সুবিধা পাবে? এটার ক্ষেত্রে লিমিট নেই। যদি একটা পরিবারে 2টা বাচ্চা থাকে, ক্লাস 1-এ ভর্তি হবে,
এটা কিন্তু এন্ট্রি লেভেল, মনে রাখতে হবে এই সুযোগটা কিন্তু এন্ট্রি লেভেলের ক্ষেত্রে বলা হচ্ছে। গাইডলাইনেও পরিষ্কার বলা আছে যে এন্ট্রি লেভেল নির্ধারিত করা হচ্ছে ক্লাস 1, মানে একটা বাচ্চা যখন ক্লাস 1-এ ভর্তি হতে যাচ্ছে সেই বাচ্চার ক্ষেত্রে ওই প্রত্যেকটা বিদ্যালয়ে ক্লাস 1-এ কিন্তু 25%, তার যদি 100টা আসন থাকে ভর্তির, সেই 100টা আসনের মধ্যে সে 25টা আসন রিজার্ভ রাখবে, যেখানে সে বিনামূল্যে ওই ক্যাটাগরি কোনো ভুক্ত বাচ্চা যদি আবেদন করে তাকে ভর্তির সুযোগ দিতে হবে। শুধু ক্লাস 1 না অন্য? শুধু ক্লাস 1 এন্ট্রি লেভেল, এটা পরিষ্কারভাবে গাইডলাইনে বলা হয়েছে যে এন্ট্রি লেভেল নির্ধারিত হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারা ক্লাস 1। একটা স্কুলে ক্লাস 1 থেকে উত্তর জেলায় কতটা স্কুলকে না প্রত্যেকটা বেসরকারি স্কুল আমাদের এই জেলায় 73 বেসরকারি স্কুল, 73টা বেসরকারি স্কুল আমাদের রয়েছে, যারা আমাদের সরকার স্বীকৃত সরকারের আওতাভুক্ত বেসরকারি স্কুল। সেই 73টা স্কুলকে নিয়ে তাদের প্রিন্সিপাল এবং তাদের একজন করে টিচারকে নিয়ে আমরা এই মাসের 6 তারিখ, মার্চের 6 তারিখ আমাদের ওয়ার্কশপ করা হয়েছে। সেই ওয়ার্কশপে তাদেরকে এই শিক্ষা পোর্টালে, এই যে শিক্ষা সোপান পোর্টালে প্রত্যেকটা স্কুলকে এন্ট্রি করানো হয়েছে। কেন এন্ট্রি করানো হয়েছে? স্কুল যদি নিজে এন্টার না হয়, ওই পোর্টালে গেলে কোনো বাচ্চা সে ক্লাস 1-এ ভর্তি হয়, নেক্সট ইয়ারে সে 2-তে যাবে, নেক্সট ইয়ারে সে 3-তে যাবে, তো এই যে বাচ্চাটা ক্লাস ওয়াইজ যাচ্ছে, সেই ক্লাস ওয়াইজ যাওয়ার ক্ষেত্রে তার রেকর্ডটা ক্লাস 1-এ যখন সে ভর্তি হলো তখন কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল সেই ইডাব্লিউএস কিংবা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, এবং স্কুল তার প্রতি বছরে ইউডাইস যেটা রয়েছে আমাদের স্কুলের, যেটা ডাইস পোর্টাল বলা হয়, যেখানে এই তথ্যগুলো আপলোড করা হয়, সে ডাইস পোর্টালে এই তথ্যটা দেবে। ডাইস পোর্টাল সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটা রিফ্লেকশন হয়, সেখান থেকে সে দেখবে ওই স্কুলে কত আসন 1-এ ছিল, সেই আসনে কত বাচ্চাকে ভর্তি করা হয়েছে, কতটা ইডাব্লিউএস বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের বাচ্চা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এটা অর্থনৈতিক যে বিষয়টা আবেদন করবেন, সে অনুযায়ী পয়সাটা টাকাটা আসবে, এবং এখানে স্কুলকে তার যে নির্দিষ্ট পয়সা করি, সেটা যেমন ভর্তি ফিস, তার অন্যান্য ফিস, টিউশন ফিস যেগুলো থাকে, সেটা রাজ্য সরকার দেবেন। বাচ্চার কাছ থেকে কিন্তু নিতে পারবে না স্কুল, কিন্তু বাচ্চাকে বিনামূল্যে এই সুযোগ দিতে হবে, এবং সেই বাচ্চা ক্লাস 8 পর্যন্ত, এটা এলিমেন্টারি স্টেজ। যে আপনারা যেটা জানেন যে মৌলিক অধিকার, শিক্ষার মৌলিক অধিকার আইন, প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক এবং আমাদের যে মিডিল স্তর পর্যন্ত 8 স্টেজ পর্যন্ত সংবিধান স্বীকৃত মৌলিক শিক্ষার অধিকারে বাচ্চাকে সংবিধান বলেছে রাষ্ট্রকে তোমার শিক্ষার দায়িত্ব নিতে হবে, সেই জায়গাটা ম্যান্ডেটরি। এটা যাতে সরকার কোনোভাবেই এই সুযোগ থেকে লোকজন বঞ্চিত না হয়, তার জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া, যে ক্লাস 8 পর্যন্ত এই সুযোগ সুবিধা সে পাবেই। এরপর আবার পয়সা লাগবে, এই পরের পয়সা লাগবে বিষয়টা তো সেকেন্ডারি স্টেজের ক্ষেত্রে আলাদা। ক্লাস 8 পর্যন্ত, এখন বর্তমানে ক্লাস 8 পর্যন্ত, এখন পর্যন্ত যে গাইডলাইন আছে প্রাথমিক শিক্ষা থেকে 1-এ ভর্তি হলে ক্লাস 8 পর্যন্ত ফ্রিতে পড়তে পারে, সে একদম বিনামূল্যে তার এই প্রক্রিয়া চলতে থাকবে। এবং প্রতি বছর ক্লাস 1-এ বাচ্চা যখন ভর্তি হবে, তার ওই সমস্ত স্কুলগুলোতে সে 25% সিট সে নির্ধারিত রাখবে, এটা ওই ক্যাটাগরি বাচ্চাদের জন্য। তারপর যখন অ্যাডভাইস করে পাবে না, সেটা আলাদা বিষয়। স্যার ওয়েবসাইটটা একটু যদি আবার বলে দেন। ওয়েবসাইটটা হচ্ছে www.rte, মানে রাইট টু এডুকেশন শর্ট ফর্ম, এগুলা RTE shikshasopan.com। এই পোর্টালে এই সংক্রান্ত ভর্তি প্রক্রিয়ার সমস্ত বিষয় তথ্য দেওয়া রয়েছে, এবং সেখানে ছাত্র আবেদন করার জন্য এই 14 মার্চ 2025 থেকে প্রক্রিয়া প্রথম ধাপে শুরু হচ্ছে, এটা চলবে 31 মার্চ 2025 ইংরাজি পর্যন্ত আবেদন করার প্রক্রিয়া। আবার সেটা দ্বিতীয় রাউন্ড শুরু হবে 12 এপ্রিল 2025 থেকে 27 এপ্রিল 2025, সেকেন্ড ফেজটা, সেকেন্ড রাউন্ড। তারপর আবার থার্ড রাউন্ডে এখানে কোনো অপশন নেই, সেকেন্ড রাউন্ড পর্যন্ত রয়েছে, সেটা পরবর্তী ধাপে যদি শিক্ষা দপ্তর নির্দেশিকা দেয় সে অনুযায়ী হবে। প্রাইভেট স্কুলের যে ফি স্ট্রাকচার নিয়ে কিন্তু অভিভাবকদের কিছু অভিযোগ আছে, এই বিষয়ে কি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন, বা ডোনেশন প্রতি বছর একটা ডোনেশন দিতে হয় প্রাইভেট স্কুলকে? আরেকটা প্রশ্ন হলো, রাজ্য সরকার এতটা স্কুল থাকা সত্ত্বেও এত সংখ্যক প্রাইভেট স্কুলের বৃদ্ধি পাচ্ছে কেন, এই কারণটা কি? দেখুন, আপনার দ্বিতীয় এই প্রেস মিটের বিষয়টা না, কিন্তু না হোক, আপনারা সাংবাদিক ভাই